কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৫৫তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসর চৌধুরী। আজকের পর্বে আমরা বাংলাদেশের কনটেক্সটে মার্কেট ইকুইলিব্রিয়ামের শিফট দেখব। আসুন শুরু করা যাক। আজকে আমরা বাংলাদেশের কনটেক্সটে একটা উদাহরণের মাধ্যমে মার্কেট ইকুইলিব্রিয়াম এবং তার শিফটটা দেখার চেষ্টা করব। আমরা দেখব ডিমের কনটেক্সটে। ডিম মানে ব্রাউন এগস। ব্রাউন এগস মানে কোনো ব্র্যান্ডেড এগস না, অর্থাৎ এই ডিমটা বাংলাদেশের যে কোনো জায়গায় তৈরি হতে পারে এবং যে কেউ তৈরি করতে পারে। এই ধরনের একটা মার্কেটের ইকুইলিব্রিয়ামটা কীভাবে হয় সেটা দেখব। ইকুইলিব্রিয়াম শিফট হলে কি হবে সেটা দেখব। আমরা সাপ্লাই ফাংশনকে কীভাবে লিখেছি? কোয়ান্টিটি সাপ্লাইড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, আর হলো কস্ট। আজকে আমরা যেহেতু ডিমের কনটেক্সটে আলোচনা করছি, ডিম যেহেতু একটা কৃষিজ দ্রব্য, সেই জন্য ডিমের সাপ্লাই ফাংশনে আমরা একটা নতুন ভেরিয়েবল বা চলক যুক্ত করব। আমাদের নতুন চলক বা সাপ্লাই ফাংশনটা হবে কোয়ান্টিটি সাপ্লাইড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, কস্ট, আর হচ্ছে ওয়েদার। যে কোনো কৃষিজ দ্রব্য ভালো হবে কি খারাপ হবে উৎপাদন, সেটা নির্ভর করছে ওয়েদারের উপর। এই ওয়েদারটা আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে বৃষ্টিপাত, আর একটা হচ্ছে সারা বছর তাপমাত্রা। সারা বছরে বৃষ্টিপাত এক এক মৌসুমে এক রকম হয়, তাপমাত্রাও তাই এক এক মৌসুমে এক এক রকম হয়। বাংলাদেশের কনটেক্সটে ডিম উৎপাদন অনেকটা নির্ভর করে আবহাওয়ার উপর, তাপমাত্রার উপর। এপ্রিল থেকে অগাস্ট এই সময়টাতে তাপমাত্রা বেশি থাকে। বেশি থাকার ফলে ডিম উৎপাদন কম হয়। ভালো টাইমটা কখন? ভালো টাইমটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। এই সময় আবহাওয়া এবং তাপমাত্রাটা ভালো থাকে, মুরগি ভালোভাবে ডিম উৎপাদন করে। তাহলে দেখা যাচ্ছে এপ্রিল থেকে অগাস্টে ডিমের উৎপাদন সারা বাংলাদেশে কম থাকে। জানুয়ারি থেকে মার্চে ডিমের উৎপাদন সারা বাংলাদেশে একটু বেশি হয়। এই যে আমরা উৎপাদন বেশি বলছি এক সময়, কম বলছি, তার মানে কি? সাপ্লাইটা শিফট করছে। যখন তাপমাত্রা অনুকূলে থাকছে সাপ্লাইটা ডান দিকে শিফট করবে, যখন তাপমাত্রা অনুকূলে না থাকে তখন সাপ্লাইটা বাম দিকে শিফট করবে। মুরগির ডিমটা আমরা কেন উদাহরণ হিসেবে বেছে নিয়েছি? মুরগির ডিম হচ্ছে পারফেক্ট কম্পিটিশন যে আমরা বলি, বা পূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতা মার্কেটের একটা গুরুত্বপূর্ণ অ্যাসাম্পশন হচ্ছে দ্রব্যগুলোকে হোমোজেনাস হতে হবে। হোমোজেনাস টেক্সট বুকের কথা। হোমোজেনাসকে আমরা রিপ্লেস করতে পারি আইডেন্টিক্যাল দ্রব্য হিসেবে। এখন আমরা দেখি ডিমের ক্ষেত্রে হোমোজেনাস গুডস কিভাবে প্রভাব ফেলে। আমরা দুজন বিক্রেতাকে নিয়ে শুরু করি। এখানে হচ্ছে বিক্রেতা এ, এখানে হচ্ছে বিক্রেতা বি। দুজনই ব্রাউন এগস বিক্রি করছে। আমি হচ্ছি ক্রেতা। আমার কাছে বিক্রেতা এ এবং বিক্রেতা বির মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে ইকোনমিক্সের ভাষায় আমরা কি বলবো? আমরা বিক্রেতা এ এবং বিক্রেতা বির মধ্যে ইনডিফারেন্ট, অর্থাৎ একেও আমরা বির চেয়ে বেশি পছন্দ করছি না, বিকেও আমরা এর চেয়ে বেশি পছন্দ করছি না। তাহলে বিক্রেতা এ যে ব্রাউন এগস বিক্রি করছেন, বিক্রেতা বি তিনি যে ব্রাউন এগস বিক্রি করছেন, ওগুলো আমার চোখে ক্রেতা হিসেবে একই, অর্থাৎ আইডেন্টিক্যাল। এইটা হচ্ছে হোমোজেনাস গুডসের বৈশিষ্ট্য। তাহলে আমি কি করব? আমি যদি র্যাশনাল বায়ার হই, আমার কাছে যদি দুজনেরই ডিম একই মনে হয়, আমি দুজনকে একই প্রাইস অফার করব। কম বেশি কখন করব? যদি আমি মনে করি বিক্রেতা এর ডিম আমার কাছে একটু ভালো লাগছে, তা আমি ওনাকে একটু ভালো দাম অফার করব। অথবা বিক্রেতা বির ডিম যদি আমার কাছে ভালো লাগে, আমি বিক্রেতা বিকে ভালো দাম অফার করব। কিন্তু যেহেতু আমি ইনডিফারেন্ট, যেহেতু আমি দুইজন বিক্রেতার ডিমকে একইভাবে দেখছি, আমি দুজনকে একই দাম অফার করব। এতে গেল ক্রেতার দৃষ্টিভঙ্গি। বিক্রেতা এ আর বিক্রেতা বি ওনারা কি ভাবছেন? বিক্রেতা এ জানে যে বিক্রেতা বি একই জিনিস বিক্রি করছেন, বিক্রেতা বিও তাই জানেন। তাহলে বিক্রেতা এ
যদি হাই প্রাইস অফার করেন বিয়ের থেকে, আমি ক্রেতা হিসেবে কি করব? আমি সাথে সাথে যিনি কম মূল্যের অফার করছেন আমি তারটাই কিনব। বিক্রেতা বিও তো তাই জানে। তাহলে আলটিমেটলি কি হবে? দুই বিক্রেতা এমন একটা প্রাইসে সেটেল ডাউন করবেন হোমোজেনাস গুডসের ক্ষেত্রে যেখানে কিনা দামটা এক থাকে। এইটা হোমোজেনাস গুডসের একটা বিশাল বৈশিষ্ট্য, সেটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটেও প্রযোজ্য, সেটা যদি দুজন বিক্রেতাও থাকে তার জন্যও প্রযোজ্য। বাংলাদেশে ডিমের মার্কেটের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মার্কেটটা হাইলি ফ্র্যাগমেন্টেড। বাংলাদেশে ডিম উৎপাদন করে এই রকম খামারের সংখ্যা অসংখ্য। হ্যাঁ, একটা প্রশ্ন উঠতে পারে, খামারগুলো তো সব একই মাত্রার না, খামারগুলি তো সব একই সাইজের না। কোনো খামারগুলি অনেক বড়, কোনো খামারগুলি মাঝারি, কোনো খামারগুলি ছোট, কোনো খামারগুলি অনেক ছোট। তাহলে বড় খামারগুলো তারা কি কোনো প্রভাব ফেলতে পারে মার্কেটের উপর? সেইটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই, আমাদেরকে মার্কেট শেয়ারে যেতে হবে। বাংলাদেশে ডিম তৈরি করে এরকম অনেক বড় খামার আছে। সবচেয়ে বড় যে খামারটা আছে তাদের মার্কেট শেয়ার 3 থেকে 4%। তাহলে বাকিদের মার্কেট শেয়ার তো আরও অনেক কম হবে। তাহলে কার্যত বড় খামারগুলোর যদি মার্কেট শেয়ার কম থাকে, মাঝারি বা ছোট খামারগুলোর মার্কেট শেয়ার আরও কম থাকবে। এবং খামারিগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং এই মার্কেটটা এক্সট্রিমলি ফ্র্যাগমেন্টেড মার্কেট অটোমেটিকলি কম্পিটিশন বা প্রতিযোগিতাকে উৎসাহ দেয়। তাহলে আমাদের দুটো সিদ্ধান্তে আমরা আসলাম। এক, বাংলাদেশে ডিমের মার্কেটটা হচ্ছে প্রাইসটা মোটামুটি কম্পিটিটিভ, এবং যেহেতু হাইলি ফ্র্যাগমেন্টেড একটা মার্কেট, এখানে মার্কেটটা এক্সট্রিমলি কম্পিটিটিভ। এখন আমরা দেখি ডিমের মার্কেটে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামটা কীভাবে তৈরি হবে। আমরা এখন যে গ্রাফ দেখছি এটা আমাদের চিরপরিচিত গ্রাফ। আমাদের এক্স অ্যাক্সিসে QX আছে, ওয়াই অ্যাক্সিসে PX আছে, এবং আমরা একটা ডিমান্ড আর সাপ্লাই কার্ভ দেখছি। ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের যে ইন্টারসেকশন বা ছেদাংশটা, সেটা হচ্ছে আমাদের মার্কেট ইকুইলিব্রিয়াম E0। তাইলে আমরা শুরু করছি ইকুইলিব্রিয়াম E0-তে, যেখানে প্রাইস হচ্ছে P0, কোয়ান্টিটি হচ্ছে Q0। আমরা এখন এই ডিমের মার্কেটে শিফট দেখব। শিফট আমাদের দু রকমই হতে পারে, হয় সাপ্লাই কমবে নতুবা সাপ্লাই বাড়বে। আমরা প্রথমে গরমের মৌসুমটা দেখি। গরমের মৌসুমটা হচ্ছে এপ্রিল থেকে অগাস্ট। এই সময় মুরগি ডিম কম পারে, সুতরাং মার্কেটে ডিমের পরিমাণ কম অ্যাভেলেবল থাকবে। এখনকার গ্রাফে আমরা কি দেখছি? সাপ্লাই বাম দিকে শিফট করেছে। কেন? কারণ আমরা গরমকালে আছি। গরমকালে মুরগি ডিম কম পারে। তাহলে যেহেতু মুরগি ডিম কম পারে, মার্কেটে Q0-র জায়গায় এখন আমাদের Q1 কম আউটপুট তৈরি হবে। কম আউটপুট তৈরি হওয়া মানে অটোমেটিকলি এই এপ্রিল থেকে অগাস্ট বা গরম মৌসুমে ডিমের দামটা একটু বেশি থাকে। এখন এই যে আমরা Q0 থেকে Q1 আউটপুট কমে গেল, এইটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি? এইটার জন্য আমরা আরেকটা গ্রাফ দেখি। এখন যে গ্রাফটা দেখছি আমরা শুধুমাত্র এক্স অ্যাক্সিসটা দেখছি। এখানে বাম দিকে আমাদের মূল বিন্দু 0 আছে, তারপর আমরা Q1 দেখছি আর একটা Q0 দেখছি। Q0 ছিল আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি, এটা কমে গিয়ে এখন Q1-এ এসছে। এখন এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি? আমরা আলাপে অর্থনীতিতে বলেছি মার্কেট অ্যালোকেশন, যখন আমরা মার্কেটে যাই আমরা দেখি যে সাথে সাথে সবাই এসে হাজির, কিন্তু আমরা যখন মডেল তৈরি করব, যখন আমরা এটাকে ভালোভাবে দেখার চেষ্টা করব, তখন আমরা মার্জিনাল অ্যানালিসিস করি। Q1 যে কোয়ান্টিটিটা আজকে অ্যাভেলেবল আছে, এখানে ঘটনাটা কি? এখানে আমরা কয়েকটা ফোঁটা দেখছি, এগুলি প্রত্যেকটা হচ্ছে মার্জিনাল কনজিউমার্স। এরা কত পর্যন্ত কনজিউম করবে? এরা Q1 পর্যন্ত কনজিউম করবে। এখন Q1 থেকে Q0 একটা গ্যাপ আছে না? ডিমের দাম যখন কম ছিল, Q1 থেকে Q0-তে কিন্তু লোকজন কিন্তু ওখানে কেনাকাটা করেছে। তারা কি করবে? তাদের তো ডিম কিনতে পারছে না।
এই দামে, তখন তারা সাবস্টিটিউট খুঁজবে। বাংলাদেশে ডিমের ক্লোজ সাবস্টিটিউট হচ্ছে তেলাপিয়া মাছ আর চাষের পাঙ্গাস। ডিমের দাম যখন বেশি হবে তখন মানুষকে প্রোটিনের একটা উৎস খুঁজতে হয়। তখন কি হবে? তখন মানুষ তেলাপিয়া এবং পাঙ্গাসের দিকে ঝুঁকবে। সাবস্টিটিউটস, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, এগুলি আমরা দেখেছি। একটু আগে তো আমরা লেফটওয়ার্ড শিফট দেখলাম, রাইটওয়ার্ড শিফটও তো হতে পারে। রাইটওয়ার্ড শিফট কখন হবে? যখন তাপমাত্রা ভালো থাকবে, তাপমাত্রা অনুকূলে থাকবে জানুয়ারি থেকে মার্চ মাসে, তখন আমাদের সাপ্লাই ফাংশনটা ডান দিকে শিফট করবে। এইটা আমরা এখন একটা গ্রাফের মাধ্যমে দেখি। এখন যে গ্রাফ দেখছি আমরা, সেখানে সাপ্লাইটা ডান দিকে শিফট করেছে SX থেকে SX প্রাইমে। তাহলে এখন কি হচ্ছে? আগে মার্কেটে কোয়ান্টিটি ছিল Q0, ওটা বেড়ে গিয়ে Q1 হলো। যেহেতু সাপ্লাই বেশি, প্রাইসটাও কমে যাচ্ছে P0 থেকে P1-এ। আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে Q0 থেকে Q1, এখানে কি ঘটছে? ঠিক আগের গ্রাফটার মতো আমরা আরেকটা গ্রাফ এখন আবার দেখি, শুধুমাত্র এক্স অ্যাক্সিস দেখব। এখানে আমরা দেখছি Q0-তে ইনিশিয়াল আউটপুট ছিল সাপ্লাই কার্ভ শিফট হওয়ার আগে, এখন এটা Q1-এ আসছে। তাহলে এই যে এক্সেস ডিম, এই এক্সেস ডিমটা কারা কিনবে? যারা 0 থেকে Q0-তে ছিল আগে তারা তো কিনবেই। যারা আগে উচ্চ মূল্যে ডিম ক্রয় করতো না বা করতে পারছিল না প্রোটিনের সোর্স হিসেবে, তারা এখন কেনা শুরু করবে। এই Q0-তে Q1 তারা মার্জিনাল স্লট হিসেবে আসবে। এখন বাজেট তো সকলের ফিক্সড। ডিম যদি বেশি কিনে থাকে তাহলে ডিমের সাবস্টিটিউটস কি? ডিমের সাবস্টিটিউটস তেলাপিয়া আর হচ্ছে পাঙ্গাস মাছ, চাষের পাঙ্গাস, এগুলো তখন কম কেনা হবে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? ভালো সময় যখন তাপমাত্রা অনুকূলে থাকে তখন ডিমের উৎপাদন বেশি। ডিমের উৎপাদন বেশি হলে প্রাইসটা কম থাকবে, প্রাইসটা কম হলে মানুষ ডিম বেশি কিনে ওই সময়, এবং সাবস্টিটিউট যে অল্টারনেটিভ সোর্স অফ প্রোটিন ছিল সেগুলো কম কিনবে, তেলাপিয়া আর চাষের পাঙ্গাস। আমরা ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম শুরু করছি E0 থেকে, পরের ইকুইলিব্রিয়ামটা হচ্ছে আমাদের E1। গত পর্বে আমরা বলেছি আমাদের এই মডেল E0 থেকে E1-এর যে টাইম ল্যাগটা, এই জিনিসটা আলোচনা করে না। আমরা গত পর্বে আরেকটা কথা বলেছিলাম, ইকুইলিব্রিয়াম মডেলটা এই যে গুড এক্স বলছি আমরা, এটা কী ধরনের গুডস এই কথাটাও বলে না। এখন দেখি তো আমরা E0-তে যখন আমরা ছিলাম ডিমের প্রাইস ছিল P0। আমরা আমাদের প্রথম চিত্রে আবার ফিরে যাই। এই ইকুইলিব্রিয়ামটা হচ্ছে আমাদের E0-তে প্রাইস হচ্ছে P0, কোয়ান্টিটি হচ্ছে Q0। এখন যারা ডিমের খামারি তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে লেয়ার চিক্স কিনবে। লেয়ার চিক্স কি? লেয়ার চিক্স হচ্ছে যেসব মুরগির বাচ্চা 1 থেকে 3 দিন বয়স, এইগুলোকে তারা কখন কিনবে? তখন যখন দেখবে যে ডিমের দামটা ভালো, ডিমের দাম যখন ভালো হবে তখন তারা লেয়ার চিক্স বেশি করে কিনবে। কিন্তু এখানে একটা টাইম ল্যাগ আছে। লেয়ার চিক্স ডিম দেবে, এর জন্য আমাদেরকে 18 থেকে 20 সপ্তাহ পর্যন্ত বসে থাকতে হবে। সারা বছরের তাপমাত্রা কিন্তু অনুকূলে অনেক সময় থাকে না। তখন লেয়ার চিক্সগুলো খামারিরা কখন কিনবে বা কখন কেনার ব্যাপারে উৎসাহী হবে? তারা কিনবে সাধারণত জানুয়ারি থেকে মার্চ আর অগাস্ট থেকে সেপ্টেম্বর, এই সময়টাতে। কারণ যদি তারা তাপমাত্রা অনুকূলে নাই ওই সময় যদি লেয়ার চিক্স কিনে, তখন কিন্তু তাদের জন্য খুব একটা সুবিধার না। তাহলে দেখা যাচ্ছে এই যে ডিমের দাম উঠানামা করছে, এর পিছনে আবহাওয়া বা তাপমাত্রা একটা বিশাল ভূমিকা পালন করছে। এখন খামারিরা যখন লেয়ার চিক্সটা কিনবে, তারা যদি উৎসাহিত হয় লেয়ার চিক্স কেনার জন্য, তারা কিনলো, তাদের ডিম তৈরি হবে 18 থেকে 20 সপ্তাহ পরে। এই যে আনসার্টেনটিটা, অনিশ্চয়তা, এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে এগ্রিকালচারে। ফাইনাল প্রোডাকশন কত হবে সেটা ফাইনাল প্রোডাকশন না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। ফাইনাল প্রোডাকশনে আমাদের সাপ্লাই কার্ভ যদি ডান দিকে শিফট করে তাহলে কি হবে? প্রাইস পড়ে যাবে।
আমরা যদি প্রাইস পড়া অবস্থায় লেয়ার চিক্স কিনি কী করব? আমরা কম কিনব। যে মৌসুমে আমরা দেখব বা যে সময় আমরা লেয়ার চিক্স কিনবো সেই সময় যদি সাপ্লাই কম থাকে, প্রাইস বেশি থাকে। প্রাইস এখানে একটা বিশেষ ভূমিকা পালন করে। প্রাইস মার্কেটে স্ক্যারসিটির জন্য একটা সিগন্যাল দেয়। প্রাইস যখন হাই এই মৌসুমে লোকজন কম কেনাকাটা করবে, তাহলে কি হবে? পরের মৌসুমে সেটা একভাবে প্রভাব ফেলবে। প্রাইস যখন কম থাকবে এই মৌসুমে, তখন লোকজন আরেকভাবে কেনাকাটা করবে, সেই প্রভাবটা মৌসুম শেষে আরেকভাবে প্রভাবিত করবে। এই ফেনোমেননটার নাম হচ্ছে কবওয়েব ফেনোমেনন। এই ফেনোমেননটা ডিমের ক্ষেত্রে কি হয় সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। আরেকটা জিনিস আমরা দেখব যেটা টেক্সট বুকসে সাধারণত বলা হয় না। কবওয়েব ফেনোমেননটা আলোচনা করা হয়, এটা কোয়াইট ওয়েল এস্টাবলিশড। আরেকটা ফেনোমেননের নাম হচ্ছে পারসেপশন বায়াস। পারসেপশন বায়াস হচ্ছে সমাজের একটা টেন্ডেন্সি থাকে ডেটাকে কোয়ালিটেটিভলি দেখা, কোয়ান্টিটেটিভলি দেখা না। পারসেপশন বায়াসের আরেকটা মজার ব্যাপার হচ্ছে গুডসটা কি, যদি সেটা ডিম হয়, ডিম কিন্তু বাংলাদেশের আপামর মানুষের প্রোটিনের সবচেয়ে সহজলভ্য উৎস। মানুষ তখন ডিমকে অন্যভাবে দেখবে, কোয়ালিটেটিভলি দেখবে ডেটাগুলোকে, কোয়ান্টিটেটিভলি নয়। এটা হচ্ছে পারসেপশন বায়াস। এই জন্য আগামী পর্বে আমরা আজকের সম্প্রসারণ করব। সম্প্রসারণ করতে গিয়ে আমরা অন্যান্য অ্যাগ্রিকালচারাল যে কমোডিটিস আছে আমাদের, এইগুলোতেও যে পারসেপশন বায়াস হয়, কবওয়েব ফেনোমেনন হয়, এগুলো আমরা দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।